আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি 10 মিনিট স্কুলের বাংলা ক্লাসে। আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র থেকে জানব বাংলা ভাষা উচ্চারণের সূত্রসমূহ, স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথম নিয়মটা হচ্ছে, শব্দের আদিতে যদি অ থাকে এবং তারপরে ইকার বা উকার জফলা যুক্ত ব্যঞ্জন বর্ণ ক্ষীয় জয়ের সাথে ইয় সংযুক্ত এবং রিকার ও রফলা থাকে, তাহলে অ এর উচ্চারণ ও এর মতো হয়। যেমন অধীন, এটা কিন্তু আমরা অধীন উচ্চারণ করি না, উচ্চারণ করি অধীন, কারণ এখানে আদিতে অ এর পরে ইকার রয়েছে। একই কারণে আমরা সতী বলি, সতী বলি না, গভীর বলি, অন্য বলি, অত্যন্ত বলি, অক্ষাংশ বলি, যজ্ঞ বলি, গ্রহ বলি। কিন্তু এখানে কিছু ব্যতিক্রম রয়েছে। যেমন আমরা বন্ধাকে কিন্তু বন্ধা উচ্চারণ করি, যদিও এখানে আদিতে অ এর পরে জ ফলা রয়েছে, কিন্তু তারপরে কিন্তু আমরা এখানে বন্ধা উচ্চারণ করি না, বন্ধা উচ্চারণ করি। একইভাবে আদ্য অ এর পরে জ ফলা থাকা সত্ত্বেও আমরা মর্ত উচ্চারণ করি না, মর্ত উচ্চারণ করি। বদ্ধভূমি উচ্চারণ করি, বদ্ধভূমি উচ্চারণ করি না। লক্ষণ উচ্চারণ করি, লক্ষণ উচ্চারণ করি না। ক্রয় উচ্চারণ করি, ক্রয় উচ্চারণ করি না। এরপরে দেখি, একাক্ষর শব্দের প্রথমে অ এবং পরে দন্ত ন থাকলে অ এর উচ্চারণ ওকারের মতো হয়। যেমন মন, বন ইত্যাদি। এখানে সবগুলোই কিন্তু ও এর মতো উচ্চারণ হচ্ছে। কিন্তু যদি পরে মূর্ধন্য ন থাকে, তাহলে অ এর উচ্চারণ অবিকৃত থাকে, অর্থাৎ ও এর মতো হয় না। যেমন গণ, আমরা কিন্তু গণ বলছি না, গণ। আবার ঋণ। এরপরে শব্দের মধ্যে অ যদি অ, আ, এ, ও এগুলোর পরে বসে এবং রস্বইকার, দীর্ঘইকার, রস্বউকার, দীর্ঘ উকার, রিকার, ক্ষীয় জয়ের সাথে উ সংযুক্ত এবং জফলার আগে বসে, তাহলে উচ্চারণ ও এর মতো হয়। যেমন রমণী। এখানে আমরা দেখছি মাঝখানের অটা কিন্তু আরেকটা অধ্বনির পরে বসেছে এবং ই ধ্বনির পূর্বে বসেছে, কাজে উচ্চারণটা ও এর মতো হচ্ছে। একইভাবে উপকূল, এখানে মাঝখানের অধ্বনিটা উকারের পূর্বে বসেছে, যে কারণে উচ্চারণটা ও এর মতো হয়েছে। একইভাবে সৌজন্য, এখানে অধ্বনিটা জফলার পূর্বে বসেছে, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি জফলার পূর্বে বসেছে, যে কারণে আমাদের অ এর উচ্চারণটা ও এর মতো হয়েছে। কাজল, এখানে কাজলটা বসেছে আ ধ্বনির পরে। লোচন, লোচনের মাঝখানের অটা বসেছে ও ধ্বনির পরে। তৎসম যেসব শব্দে আলাদা উচ্চারণে হসন্ত উচ্চারিত হয়, সমাসবদ্ধ হয়ে গেলে শব্দ মধ্যে সেগুলোর ও কারান্ত উচ্চারিত হয়। যেমন এখানে আমরা দেখছি পথচারী, এখানে পথ একটা আলাদা শব্দ, তো এসব শব্দ আলাদা উচ্চারণে হসন্ত উচ্চারিত হচ্ছে, অর্থাৎ পথ। কিন্তু যখন সমাসবদ্ধ হয়ে গেছে, অর্থাৎ পথ চরে যে, সেখান থেকে যখন পথচারী হয়ে গেছে, তখন কিন্তু ও কারান্ত উচ্চারিত হচ্ছে, অর্থাৎ থয়ের সাথে একটা ও যুক্ত হচ্ছে। একইভাবে দীনবন্ধুতে দীন এই অংশটুকু কিন্তু সমাসবদ্ধ এবং দিন শব্দটা আলাদা উচ্চারণে কিন্তু নয়ের সাথে হসন্ত থাকে, কিন্তু যখন এটা সমাসবদ্ধ হয়ে গেছে, অর্থাৎ দিনের বন্ধু, দীনবন্ধু, তখন কিন্তু নয়ের সাথে একটা ও উচ্চারিত হচ্ছে। কিন্তু এর ব্যতিক্রম আছে, যেমন সংবাদপত্র, এখানে সংবাদ আলাদা শব্দ, দয়ের সাথে হসন্ত থাকে, কিন্তু সমাসবদ্ধ, অর্থাৎ সংবাদের পত্র থেকে সংবাদপত্র যখন হয়ে গেছে, তখন কিন্তু আমরা সংবাদপত্র বলছি না, সংবাদপত্রই বলছি। আবার শিবরাত্রি, এখানেও কিন্তু আমরা আলাদা শব্দ, আবার শিবরাত্রির ক্ষেত্রে আলাদা শব্দটা হচ্ছে শিব, অর্থাৎ বয়ের সাথে হসন্ত থাকে। আবার সমাসবদ্ধ হয়ে গেলেও আমরা এটাকে শিবরাত্রি বলি, শিবরাত্রি বলি না। এরপরে ত, কত সংযুক্ত এবং ইত এই প্রত্যয় যোগে সাধিত শব্দগুলোর শেষে অ এর উচ্চারণ ও কারান্ত হয়, অর্থাৎ ও এর মতো উচ্চারিত হয়। যেমন শক্ত, এটাকে কিন্তু আমরা শক্ত বলি না, শক্ত বলি। একইভাবে পালিত, পালিত বলি না, পালিত। পরীক্ষিত, এটাকে আমরা বলি পরীক্ষিত, পরীক্ষিত বলি না।
এবারে আমরা দেখি শব্দের আদিতে জয় এবং জফলা যুক্ত ব্যঞ্জনের সঙ্গে যুক্ত আ, এটার উচ্চারণ এর মতো হয়, অর্থাৎ স্বাভাবিক উচ্চারণ হয় না, একটুখানি বিবৃত উচ্চারণ হয়। যেমন আমরা এখানে জ্ঞানের ক্ষেত্রে দেখি জয়ের সাথে কিন্তু একটা আকার যুক্ত আছে, কিন্তু এর উচ্চারণটা আমরা বিবৃত করে উচ্চারণ করি, বলি জ্ঞান। একইভাবে আমরা ব্যাপারে বয়ের সাথে জফলা যুক্ত রয়েছে, সেটাকে আমরা উচ্চারণ করি ব্যাপার। এরপরে আমরা দেখি বাংলা উচ্চারণে হ্রস্ব ই এবং দীর্ঘ ই এর উচ্চারণ হ্রস্ব ই এর মতো হয়, হ্রস্ব উ এবং দীর্ঘ উ এর উচ্চারণ হ্রস্ব উ এর মতো হয়। অর্থাৎ আমরা এখানে হ্রস্ব এবং দীর্ঘ উচ্চারণটাকে আলাদা করি না, হ্রস্ব এবং দীর্ঘ ই দুটার উচ্চারণই হ্রস্ব ই এর মতো করি, হ্রস্ব উ এবং দীর্ঘ উ দুটোর উচ্চারণই আমরা হ্রস্ব উ এর মতো করি, এবং আমাদের লিখতেও হয় সেভাবে। যেমন এখানে দেখতে পাচ্ছি আমরা নদী, নদীতে বানানে আছে দ দীর্ঘ ইকার, কিন্তু আমরা যখন উচ্চারণ করি বা আমরা যখন উচ্চারণটা লিখব তখন কিন্তু আমাদের হ্রস্ব ই উচ্চারণ করতে হবে এবং হ্রস্ব ই লিখতে হবে। আবার দেখি পাখি, পাখিতে খ হ্রস্ব ইকার আছে এবং আমরা উচ্চারণ যখন লিখব তখন আমরা এখানে হ্রস্ব ইকারই ব্যবহার করব। তারপর দেখি উষা, উষাতে আছে দীর্ঘ উ, কিন্তু আমাদের সেখানে উচ্চারণ লেখার সময় লিখতে হবে হ্রস্ব উ। আবার উত্তর, উত্তরের ক্ষেত্রে আমাদের হ্রস্ব উ আছে এবং সেখানে আমাদের হ্রস্ব ই লিখতে হবে। এরপরে রি এর উচ্চারণ হয় র হ্রস্ব ই রি এর মতো। এজন্য যখন আমরা রি উচ্চারণ করি বা উচ্চারণটা লিখি তখন আমাদের অবশ্যই র হ্রস্ব ই দিয়ে লিখতে হবে। যেমন এখানে ঋণকে আমরা র হ্রস্ব ই দন্ত ন দিয়ে লিখছি। এরপরে শব্দের আদিতে এ কারের পরে অনুস্বার উ ইত্যাদি যুক্ত থাকলে এ এর মতো উচ্চারণ হয়, কিন্তু ওই শব্দগুলোর শেষে যদি ইকার বা উকার যুক্ত থাকে, অর্থাৎ এই প্রত্যয়গুলো যুক্ত থাকে, তাহলে স্বাভাবিক এ এর মতো উচ্চারণ হয়। কেমন? যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ভ্যাংচা, এখানে কিন্তু এ কারের সাথে অনুস্বার যুক্ত আছে এবং আমরা এটার বিবৃত উচ্চারণ করে এ উচ্চারণ করছি ভ্যাংচা, কিন্তু শেষে যখনই ই বা উ যুক্ত হয়ে গেছে, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে ই যুক্ত হয়েছে, তখনই আমরা এর উচ্চারণটা এ এর মতো করছি, বলছি ভেংচি, ভ্যাংচি কিন্তু বলছি না। এরপরে আদ্য একার যুক্ত একাক্ষর ধাতুর সাথে আ প্রত্যয় যুক্ত হলে সেই এ এর উচ্চারণ এ এর মতো হয়। যেমন বেচা, এখানে আমরা একার যুক্ত একটা একাক্ষর ধাতুর সাথে আ প্রত্যয় যুক্ত করেছি, ব্যাচ থেকে হয়েছে বেচা, এবং সেই একারের উচ্চারণটাকে আমরা বিবৃত করি বেচা। একইভাবে আমরা বলি ঠেলা। একাক্ষর সর্বনাম পদের এ থাকে অবিকৃত, অর্থাৎ এখানে এ উচ্চারণ হয় না, এ উচ্চারণ হয়, যেমন কে, সে, যে ইত্যাদি। এরপরে ইয় এর উচ্চারণ হয় আনুনাসিক ইয় এর মতো, অর্থাৎ উপরে একটা চন্দ্রবিন্দু থাকে। যেমন মিয়া, এটাকে আমরা লিখব অন্তঃস্থ আকার এবং উপরে চন্দ্রবিন্দু, কিন্তু এর সাথে যখন চ বর্গের বর্ণ যুক্ত হয়, অর্থাৎ চ, ছ, জ, ঝ এগুলো যখন যুক্ত হয় তখন এর উচ্চারণ ন এর মতো হয়। যেমন বঞ্চনা, এখানে ইয় এর সাথে কিন্তু চ যুক্ত আছে, তো আমাদের উচ্চারণটা হচ্ছে বঞ্চনা। একইভাবে লাঞ্ছনা, এখানে ইয় এর সাথে ছ যুক্ত হওয়ার কারণে উচ্চারণটা হচ্ছে ন এর সাথে ছ যুক্ত। তারপর জঞ্জাল, এখানে ইয় এর সাথে জ যুক্ত হয়েছে এবং উচ্চারণ হচ্ছে ন এর মতো। ঝঞ্ঝা, এখানে ইয় এর সাথে ঝ যুক্ত আছে এবং উচ্চারণ হচ্ছে ন এর সাথে ঝ যুক্ত। এরপর জ যোগ ইয়, অর্থাৎ ইয়টা যখন পরে হয় তখন আমার উচ্চারণটা হয় গ বা দ্বিত্ব গ এর সাথে আনুনাসিক। যেমন জ্ঞান, এর উচ্চারণটা হয় গ এর মতো আনুনাসিক, জ্ঞান। আর যখন এই যুক্ত বর্ণটি শব্দের মধ্যে কিংবা শেষে থাকে তখন এর উচ্চারণটা দ্বিত্ব হয়। যেমন এখানে দেখা যাচ্ছে বিজ্ঞ, এখানে গ দ্বিত্ব হচ্ছে এবং তার উপরে একটা চন্দ্রবিন্দু রয়েছে। র, অর্থাৎ ডয় শূন্য র এবং র, এই দুটোর উচ্চারণ কিন্তু ভিন্ন হয়, সেই জন্য এই দুটো দিয়ে যে শব্দগুলো গঠন করা হয় তাদের অর্থও ভিন্ন হয়। যেমন আমরা যখন বলি বাড়ি, অর্থাৎ ডয় শূন্য র, তখন তার অর্থ হচ্ছে ঘর, অর্থাৎ যেখানে মানুষ থাকে, কিন্তু যখন আমরা র দিয়ে শব্দ গঠন করছি, বলছি বাড়ি, বাড়ি নয় বাড়ি, তখন তার উচ্চারণও হয় র এর মতো এবং এর অর্থটা হয় পানি, অর্থাৎ বাড়ি অর্থ ঘর, বাড়ি অর্থ পানি।
একইভাবে জোড়, ডয় শূন্য র দিয়ে যখন আমরা উচ্চারণ করি জোড়, জোড় অর্থ জোড়া, আমরা বলি মানিক জোড়। তো যখন আমরা র দিয়ে উচ্চারণ করি জোর, জোর অর্থ হচ্ছে শক্তি, আমরা বলি ওই লোকটির গায়ের জোর বেশি। এরপর আমরা বলি পড়া, যখন ডয় শূন্য র দিয়ে বলি পড়া, তার অর্থ হচ্ছে পঠন, যেমন বই পড়া। অথবা কেউ যখন ফল করে অর্থাৎ পড়ে যায়, সেটাকেও কিন্তু আমরা র দিয়ে উচ্চারণ করি, যে আমটি গাছ থেকে পড়ে গেল। কিন্তু যখন আমরা র উচ্চারণ করছি অর্থাৎ পরা, তখন সেটার অর্থ হচ্ছে পরিধান করা, যেমন আমরা জামা কাপড় পরি কিন্তু বই পড়ি। এরপর যদিও বাংলা বর্ণমালায় ডয় শূন্য র এবং ঢয় শূন্য ঢ এই দুটো বর্ণ আছে, তারপর আমরা যখন উচ্চারণ করি তখন মোটামুটি উচ্চারণটা অভিন্ন থাকে। অর্থাৎ আমরা যখন মূঢ় উচ্চারণ করি তখন কিন্তু এটা অনেকটা ডয় শূন্য র এর মতোই শোনা যায়। একইভাবে আমরা যখন আষাঢ় উচ্চারণ করি তখনও কিন্তু সেটা অনেকটা ডয় শূন্য র এর মতোই শোনা যায়। তারপরও আমাদের একটু খেয়াল রাখতে হবে, যখন আমরা ঢয় শূন্য র এর উচ্চারণটা করব তখন আমাদের একটু হ এর মতো উচ্চারণও আনতে হবে, যেমন মূঢ়, আষাঢ়, এরকম। এরপর আমরা দেখি অনুস্বার এবং উ এর উচ্চারণ কিন্তু উ এর মতোই হয়, অর্থাৎ উচ্চারণে তেমন কোনো পার্থক্য থাকে না। এবং মূর্ধন্য ন এবং দন্ত ন এর উচ্চারণ দন্ত ন এর মতোই হয়। যেমন আমরা দেখি এখানে সংবাদ, এখানে মাঝখানে অনুস্বার থাকা সত্ত্বেও আমরা যখন উচ্চারণটা লিখি তখন আমাদের উ এর নিচে হসন্ত দিয়ে লিখতে হয়, কারণ উচ্চারণটা একই। এরপরে দেখি বাংলা, এখানেও মাঝখানে অনুস্বার থাকা সত্ত্বেও আমরা যখন উচ্চারণ লিখব তখন আমাদের উ এর নিচে হসন্ত দিয়ে লিখতে হবে, বাংলা। এরপর আমরা দেখি পানিনি, এখানে প্রথমে আছে মূর্ধন্য ন, পরে আছে দন্ত ন, কিন্তু আমরা যখন উচ্চারণ করি কিংবা উচ্চারণ লিখি আমরা কিন্তু দুটোই দন্ত ন এর মতো উচ্চারণ করি। এরপর বর্গীয় জ এবং অন্তস্থ জ, এই দুটোর উচ্চারণই বর্গীয় জ এর মতো। যেমন আমরা যখন জম বলি তখনও আমরা বর্গীয় জ এর মতো উচ্চারণ করি এবং লিখি, আবার যখন জল বলি তখনও কিন্তু আমরা একই রকম উচ্চারণ করি। এবারে আমরা আসি তালব্য স ও মূর্ধন্য স এর উচ্চারণ তালব্য স বা স, এই রকমই উচ্চারণ হয়। এই কারণে আমরা সবগুলো উচ্চারণে তালব্য স ব্যবহার করব। যেমন শান্তি, এখানে শান্তিতে তালব্য স আছে আমাদের বানানে, উচ্চারণও আমাদের স এর মতো হয় এবং আমরা যখন উচ্চারণটা লিখি তখন আমাদের তালব্য স দিয়ে লিখতে হয়। কিন্তু এরপরে আমরা দেখছি মিষ্টি, এখানে মূর্ধন্য স রয়েছে কিন্তু এর উচ্চারণটাও কিন্তু আমাদের তালব্য স এর মতো। এজন্য যখন আমরা এটার উচ্চারণ লিখব আমাদের তালব্য স এর নিচে হসন্ত, অর্থাৎ এখানে যেহেতু যুক্ত বর্ণ আছে সেভাবে লিখলেই হবে। দন্ত স এর স্বাভাবিক উচ্চারণ ইংরেজি এস এর মতো, যেমন স্থান, স্নেহ, কিন্তু ক্ষেত্র বিশেষে সেটা তালব্য স বা স এই ধরনের উচ্চারিত হয়। যেমন স্বাভাবিক, এখানে আমরা দেখছি দন্ত স এর নিচে ব রয়েছে এবং এটার উচ্চারণ আমাদের তালব্য স দিয়ে লিখতে হয়, কারণ এটার উচ্চারণটা আসলে স এর মতো। এরপর আসল, এখানে আমাদের বানানে রয়েছে দন্ত স কিন্তু আমরা উচ্চারণ করছি স এর মতো, তাই আমাদের এখানে তালব্য স ব্যবহার করতে হবে, আসল। এরপর প্রশংসা, এখানে প্রথম সটা হচ্ছে তালব্য স, পরের সটা কিন্তু দন্ত স, কিন্তু দুটোর উচ্চারণই আমাদের একই রকম হচ্ছে প্রশংসা, এই জন্য আমাদের দুটোতেই তালব্য স ব্যবহার করতে হবে। এরপর বিস্ময়সূচক শব্দে বিসর্গ এর উচ্চারণ অর্ধ হ এর মতো, যেমন বাহ, এই বিসর্গ যদি কোনো শব্দের শেষে থাকে তাহলে অবশ্যই আমাদের এরকম অর্ধ হ এর মতো উচ্চারণ করতে হবে। কিন্তু শব্দের মধ্যে যদি বিসর্গ থাকে তাহলে এর উচ্চারণ দ্বিত্ব হয়, যেমন নিঃশ্বাস, এখানে মাঝখানে একটা বিসর্গ থাকার কারণে তালব্য স এর উচ্চারণ কিন্তু দ্বিত্ব হচ্ছে। প্রথম তালব্য স এর নিচে আমরা হসন্ত ব্যবহার করব। এরপরে দুঃখ, এখানে বিসর্গ থাকার কারণে খ এর দ্বিত্ব উচ্চারণ হচ্ছে, কিন্তু খ এর দ্বিত্ব উচ্চারণের ক্ষেত্রে আমরা কিন্তু দুঃখ বলি না, আমরা বলি দুঃখ। এজন্য এই উচ্চারণে প্রথমে আমাদের ক হসন্ত ব্যবহার করতে হবে, তারপরে আমাদের খ ব্যবহার করতে হবে। এরপরে চন্দ্রবিন্দু এর উচ্চারণ হচ্ছে আনুনাসিক, আনুনাসিক উচ্চারণ না করলে অর্থের বিপর্যয় হতে পারে। যেমন 20, অর্থাৎ আমরা যদি চন্দ্রবিন্দু ব্যবহার না করি তাহলে তার অর্থ হয় 20, 19, 20,
কিন্তু আমরা যদি চন্দ্রবিন্দু দেই তাহলে আমাদের অবশ্যই আনুনাসিক উচ্চারণ করতে হবে এবং বলতে হবে কুঁড়ি, এবং এই কুঁড়ির অর্থ হচ্ছে মুকুল। এরপরে আমরা যদি বলি কাটা, আনুনাসিক ছাড়া, চন্দ্রবিন্দু ছাড়া, তাহলে তার অর্থ হচ্ছে কর্তন করা, অর্থাৎ গাছ কেটে ফেলা, ফল কেটে ফেলা, এই ধরনের। কিন্তু আমরা যদি বলি কাটা অর্থাৎ চন্দ্রবিন্দু ব্যবহার এবং উচ্চারণ করি তাহলে তার অর্থ দাঁড়ায় কণ্টক অর্থাৎ ফুলের কাঁটা, এই ধরনের। তো এই ছিল আমাদের আজকে স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের উচ্চারণ সংক্রান্ত ক্লাস। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য এবং মনোযোগ দিয়ে ক্লাসটি করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।